ধরুন মাঝরাতে একটা মরুভূমির মধ্যে ধুম করে এসে পড়লো একটা স্পেসশিপ, আর তার ভেতর থেকে বেরোলো দুটো বাচ্চা যাদের কাছে আছে এমন একটা সিক্রেট যা পুরো পৃথিবীকে হয় বাঁচাতে পারে, না হলে ধ্বংস করে দিতে পারে। কিন্তু ওদের এই মিশনে ভিলেন হয়ে দাঁড়ায় কারা জানেন? সরকারি এজেন্ট আর মহাকাশ থেকে আসা এক ভয়ঙ্কর কিলার। এই অসম্ভব সিচুয়েশনে ওদের একমাত্র ভরসা হয়ে ওঠে একজন ট্যাক্সি ড্রাইভার, যে নিজেও একসময় আন্ডারওয়ার্ল্ডের লোক ছিল। আজ শুনবো এমনই এক অসম লড়াই আর রুদ্ধশ্বাস দৌড়ের গল্প। তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের সিনে গল্প। আমেরিকার নেভাডা অঙ্গরাজ্যে লাস ভেগাস শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটা জনমানবহীন মরুভূমি রাতের অন্ধকারে চুপচাপ ডুবেছিল। ঠিক সেই মুহূর্তে মহাকাশ থেকে আগুনের গোলা হয়ে একটা অচেনা উড়ন্ত বস্তু সেখানে বিকট শব্দ করে আসতে পড়ল। সরকারের একটা গোপন প্রতিরক্ষা বিভাগ প্রজেক্ট মুনডাস্টের নজর আগে থেকেই এই বস্তুটার উপর ছিল, তাই কয়েক মিনিটের মধ্যেই তারা পুরো এলাকাটা ঘিরে ফেলল। মিশন কমান্ডার হেনরি বার্গ তার দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গেল। সাইটে গিয়ে যা দেখলো তাতে তাদের চোখ কপালে ওঠার জোগাড়। তাদের সামনে পড়েছিল চাকতির মতো দেখতে একটা ভিনগ্রহী মহাকাশযান। যখন সবার নজর ওই স্পেসশিপটার দিকে, ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটা ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়েছিল। হঠাৎ হেনরির চোখ ওই ঝোপের দিকে গেল, আর সঙ্গে সঙ্গে ঝোপের ভেতর থেকে কাউকে যেন ছুটে পালাতে দেখলো। হেনরি বুঝে গেল যে ব্যাপারটা মোটেও সাধারণ নয়। সে তার দলকে নিরাপত্তা আর জোরদার করার আদেশ দিল, যাতে কোনো কিছুই সেই জায়গা থেকে ভেতরে বা বাইরে যেতে না পারে। পরদিন সকালের মধ্যে হেনরির গবেষক দল পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। স্পেসশিপের ভেতরে তারা কোনো ভিনগ্রহী প্রাণী খুঁজে পায়নি, তাই তারা আতিপাতি করে সেই এলিয়েনের চিহ্ন খুঁজছিল। তখনই তারা কিছু অচেনা পায়ের ছাপ দেখতে পেল। পরীক্ষা করে জানা গেল সেই ছাপ দুটো বাচ্চার পায়ের, একটা ছেলে আর একটা মেয়ের। ছাপগুলো মানুষের মতো হলেও হেনরির মনে খটকা লাগলো। তার মন বলছিল এরা যে রূপেই থাকুক না কেন, এরা বাচ্চাও নয়, মানুষও নয়। হেনরির সাথে সাথে তাদের খোঁজে নেমে পড়ল। এই তল্লাশি অভিযানের মধ্যে লাস ভেগাস শহরের ঝলমলে রাস্তায় জ্যাক ব্রুনো নামের একটা ট্যাক্সি ড্রাইভার যাত্রীদের তাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত ছিল। জ্যাক একসময় শহরের এক কুখ্যাত গ্যাংস্টার উলফের ডান হাত ছিল, কিন্তু এখন সে অপরাধের সেই অন্ধকার জগৎ পেছনে ফিরে এসেছে আর ঠিক করেছে সৎভাবে জীবন কাটাবে। তবে এই সৎ জীবন তাকে বিল আর লোনের বোঝায় ডুবিয়ে দিচ্ছিল। নতুন জীবনে অনেক অনেক কষ্ট ছিল, কিন্তু একটা শান্তিও ছিল যে সে এখন ভালো পথে আছে। এরই মধ্যে একজন যাত্রী তার গাড়িতে এসে বসলো। নাম তার ডক্টর অ্যালেক্স ফ্রিডম্যান। অ্যালেক্স একজন বিজ্ঞানী যার আগ্রহ ছিল ইউএফও এবং এলিয়েনদের নিয়ে গবেষণা করা। জ্যাক তাকে প্ল্যান হলিউড নামের একটা হোটেলে নামিয়ে দিল, যেখানে অ্যালেক্স ইউএফও এবং এলিয়েন নিয়ে একটা সেমিনারে বক্তৃতা দিতে যাচ্ছিলেন। অ্যালেক্স যাওয়ার আগেও জ্যাককেও তার সেমিনারে আসার জন্য নিমন্ত্রণ করে ভেতরে চলে গেল। জ্যাক তাকে ধন্যবাদ জানিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। পরদিন সকালে সে যখন ট্যাক্সি বের করছিল, তখনই গ্যাংস্টার উলফের দুজন লোক এসে জ্যাককে ঘিরে ধরল। জ্যাক যেহেতু উলফের খাস লোক ছিল, তাই উলফ তাকে আবার নিজের দলে ফেরাতে চেয়েছিল, কিন্তু জ্যাক তাদের আচ্ছা করে পিটিয়ে ভাগিয়ে দিল আর সাবধান করে দিল যে সে আর কোনো অবস্থাতেই অপরাধের জগতে পা রাখবে না। এরপর সে ট্যাক্সি নিয়ে বের হতে যাবে। ঠিক তখনই তার চোখ পেছনের সিটে পড়তেই সে চমকে উঠল। পেছনে দুটো বাচ্চা বসে আছে। জ্যাক অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমরা হঠাৎ করে গাড়িতে এলে কিভাবে? বাচ্চারা উত্তর দিল, পোর্টাল দিয়ে। জ্যাক ভাবলো ওরা হয়তো মজা করছে। ছেলেটা জ্যাকের আইডি কার্ড থেকে তার নাম দেখে বলল, জ্যাক ব্রুনো, আমার নাম শেথ আর আমার এই বোনের নাম সারা। আমাদের একটা বিশেষ জায়গায় যেতে হবে, তুমি কি আমাদের নিয়ে যাবে? এই বলে শেথ জ্যাকের দিকে একটা তারা নোট বাড়িয়ে দিল। জ্যাকও আর কোনো প্রশ্ন না করে তাদের নিয়ে তাদের বলা জায়গার দিকে চলতে শুরু করলো। অন্যদিকে হেনরি দল নিয়ে সেই এলিয়েনদের খুঁজছিল। নজরদারি ক্যামেরায় তারা দেখতে পেল দুটো বাচ্চা ওই এলাকা থেকে একটা বাসে উঠেছে। এই বাচ্চারা আর কেউ নয়, শেথ আর সারাই ছিল। অর্থাৎ শেথ আর সারা আসলে এলিয়েন। তাদের পিছু নিতে নিতে হেনরির দল দেখলো যে শেথ আর সারা লাস ভেগাসে পৌঁছেছে, যেখানে তারা প্রথমে একটা এটিএম মেশিন থেকে $15,000 বের করেছে, কোনো কার্ড ছাড়াই এবং মেশিন না ছুঁয়েই। শেষবার তাদের জ্যাকের ট্যাক্সিতে উঠতে দেখা গিয়েছিল। হেনরি তখন তার দল নিয়ে জ্যাককে খুঁজতে বেরিয়ে পড়ল। এদিকে জ্যাক সে তার সারাকে নিরীহ বাচ্চা ভেবে তাদের দেখানো পথে গাড়ি চালিয়ে যাচ্ছিল। ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে সে একটা মরুভূমির মতো এলাকায় এসে পড়ল, কিন্তু তাদের ঠিকানা আর আসছিল না। জ্যাক বিরক্ত হচ্ছিল, কিন্তু পরক্ষণে ভাবলো নিশ্চয়ই বাচ্চাদের বাবা মা তাদের জন্য চিন্তা করছে।
হচ্ছে, তাই সে গাড়ি চালাতে থাকলো। হঠাৎ সারা বলে উঠল, জ্যাক ব্রুনো, গাড়ি জোরে চালাও, কেউ আমাদের পিছু নিয়েছে। জ্যাক পেছনে তাকিয়ে দেখলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। সে বিরক্ত হয়ে বলল, খুকি, তুমি কি দিনের বেলাতেও স্বপ্ন দেখছো? আমাদের পেছনে তো কেউ নেই। এই কথা বলে জ্যাক যখন রিয়ার ভিউ মিররে আবার তাকালো, তখন সে দেখলো সত্যি সত্যি 3টে গাড়ি ঝড়ের বেগে তাদের দিকে ছুটে আসছে। পরের মুহূর্তে একটা গাড়ি জ্যাকের ট্যাক্সিকে ওভারটেক করলো এবং পেছনের গাড়িটা এসে সজোরে ধাক্কা মারলো। আসলে ওই গাড়িগুলোতে হেনরি আর তার দল ছিল, যারা শেথ আর সারাকে ধরতে এসেছিল। কিন্তু জ্যাক ভাবলো এরা তার পুরনো বস, গ্যাংস্টার উলফের লোক। জ্যাক সাথে সাথে গাড়ির গতি বাড়িয়ে দিল এবং ঝড়ের বেগে পালাতে লাগলো। কিন্তু হেনরির লোকেরা তার পিছু ছাড়লো না। তারা জ্যাকের গাড়িকে ধীরে ধীরে ধাক্কা দিতে লাগলো। জ্যাকেরও মাথা গরম হয়ে গেল। সে দুটো গাড়িকে ধাক্কা মেরে উল্টে দিল, কিন্তু হেনরির গাড়িটাও তখনও তার পেছনে লেগেই ছিল। জ্যাকের সমস্ত মনোযোগ ছিল সামনের রাস্তার দিকে। সে শুধু বাচ্চা দুটোকে ওখান থেকে নিরাপদে বের করে নিয়ে যেতে চেয়েছিল। সে তাদের বলল, বাচ্চারা নিচে ঝুঁকে পড়ো। যেই মুহূর্তে জ্যাকের নজর তাদের উপর থেকে সরল, তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। সে গাড়ির এবার উপর হয়ে সোজা রাস্তার মাঝে গিয়ে দাঁড়ালো। পেছন থেকে দ্রুত গতিতে আসা হেনরির গাড়ি সজোরে শ্বেতকে ধাক্কা মারলো, কিন্তু শ্বেতের শরীর যেন পাথরের চেয়ে শক্ত। তার একটা চুলও বাঁকা হলো না। উল্টো হেনরির গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেল। আর ঠিক তখনই সারা তার শক্তির জাদু দেখালো। সে হাত না লাগিয়ে জ্যাকের গাড়ির ব্রেক কষে দিল। সারার মধ্যে টেলিপ্যাথি এবং টেলিকাইনেসিসের মতো শক্তি ছিল, যার মাধ্যমে সে যে কোনো জিনিসকে নিজের মন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারত এবং অন্যের মনও পড়তে পারত। সে জ্যাককে এমন ভাবে অনুভব করালো যেন ব্রেকটা জ্যাক নিজেই চেপেছে। জ্যাক পেছনে ফিরে দেখার আগেই শ্বেত আবার গাড়ির ভেতরে চলে এলো। জ্যাক আবারও পুরো গতিতে গাড়ি ছুটিয়ে দিল। সে তখনও ভুল ভাবছিল যে সে উলুফের লোকদের হাত থেকে পালাচ্ছে। সে নিজেকে দোষ দিচ্ছিল আর বাচ্চাদের কাছে ক্ষমা চাইছিল যে তার জন্য তাদের এত কষ্ট হচ্ছে। কিন্তু সে কি করে জানবে যে ঘটনাটা ছিল ঠিক তার উল্টো। অবশেষে শ্বেত আর সারার ঠিকানা চলে এলো। তার একটা ভাঙাচোরা পরিত্যক্ত বাড়ির সামনে এসে থামলো। বাড়িটা দেখে মনে হচ্ছিল যেন শত শত বছর ধরে ওটা বন্ধ পড়ে আছে। জ্যাকের ব্যাপারটা অদ্ভুত লাগলেও সে নিজের কাজে মনোযোগ দিল এবং মিটারের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে বাচ্চারা, তোমাদের মোট বিল হয়েছে $750, কিন্তু আমার জন্য তোমাদের যে কষ্ট হলো তার জন্য আমি 25% ছাড় দিচ্ছি। কিন্তু তখনই সে পুরো $15,000 জ্যাকের হাতে ধরিয়ে দিয়ে বাড়ির ভেতরে চলে গেল। জ্যাক তো হতবাক, যেন তার লটারি লেগে গেছে। কিন্তু তার বিবেক তাকে এই টাকাটা রাখতে দিল না। সে ভাবলো বাচ্চারা হয়তো না বুঝে এতগুলো টাকা দিয়ে দিয়েছে আর পরে তাদের বাবা মা বকাবকি করবে। এই ভেবে সে টাকাটা ফেরত দেওয়ার জন্য বাড়ির ভেতরে গেল। তখনই সে ভেতর থেকে ভাঙচুরের শব্দ শুনতে পেল। জ্যাক সতর্ক হয়ে গেল এবং পা টিপে টিপে ভেতরে ঢুকলো। সেখানে গিয়ে জ্যাক দেখলো শ্বেত আর সারা একটা সোফার পেছনে লুকিয়ে আছে। বাড়ির ভেতরে বর্ম পড়া একটা অদ্ভুত প্রাণী এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে। জ্যাককে সেখানে দেখে ওরা দুজন ভয় পেয়ে গেল। শ্বেত বলল, জ্যাক, তুমি এখানে কেন এলে? এখানে খুবই বিপদ। আমরা চাই না আমাদের জন্য তোমার কোনো ক্ষতি হোক। তুমি আমাদের এখানে পৌঁছে দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এখন তুমি এখান থেকে চলে যাও। কিন্তু জ্যাকের নিজের প্রাণের চেয়ে ওই বাচ্চা দুটোর জন্য বেশি চিন্তা হচ্ছিল। সে ওখানেই দাঁড়িয়ে থাকলো। এরই মধ্যে শ্বেত আরেকটা ডিভাইসে কোনো কিছুর অবস্থান খুঁজে পেল। সে পা টিপে টিপে সারার সাথে একটা ফ্রিজের কাছে গেল। সেই ফ্রিজের ভেতরে একটা গোপন সুড়ঙ্গ লুকানো ছিল। এটা দেখে জ্যাক অবাক হয়ে গেল। সে কিছু জিজ্ঞেস করার আগেই শ্বেত আর সারা সেই সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়লো। জ্যাক ভয় পেলেও সাহস করে তাদের পেছনে পেছনে চলল। সুড়ঙ্গের কিছুটা ভেতরে যেতেই এক অবাক করা দৃশ্য তাদের সামনে এলো। ভেতরে যেন এক অন্য দুনিয়া। সবুজ গাছপালায় ভরা জায়গার মাঝে ছাদ থেকে অদ্ভুত একটা গাছ ঝুলছিল। গাছগুলোর মধ্যে প্রাণের স্পন্দন ছিল, যেন তার বাকি গাছগুলোকে শক্তি যোগাচ্ছে। সেটা দেখে শ্বেত আর সারা এমন ভাবে উল্লসিত হয়ে উঠল যেন তাদের দীর্ঘদিনের খোঁজের অবসান হয়েছে। সারা একটা জল গাছের ভেতরে হাত ঢুকিয়ে একটা বস্তু বের করে আনলো। সেটা দেখে জ্যাক জিজ্ঞেস করলো, এটা কি জিনিস? সারা বলল, জ্যাক ব্রুনো, এটাই সেই জিনিস যার খোঁজে আমরা এখানে এসেছি। এটা আমাদের জন্য খুবই মূল্যবান। ঠিক তখনই সে বর্ম পরা প্রাণীটা সেখানে এসে হাজির হলো এবং তাদের উপরে হামলা করে দিল। সে এতটাই শক্তিশালী ছিল যে জ্যাককে খড়কুটোর মতো তুলে ছুঁড়ে ফেলে দিল আর পুরো জায়গাটা তছনছ করতে লাগলো। জ্যাক নিজের জীবনের ঝুঁকি নিয়ে শ্বেত আর সারাকে বাঁচালো এবং তাদের নিজের গাড়িতে করে পালাতে শুরু করলো। সেই প্রাণীটাও তাদের পিছু ছাড়লো না। জ্যাক তার থেকে বাঁচার জন্য গাড়িটা একটা রেল লাইনের সুড়ঙ্গে ঢুকিয়ে দিল। কিন্তু সেই প্রাণীটা তার স্পেসশিপ নিয়ে সুড়ঙ্গের ভেতরেও ঢুকে পড়লো। পেছনে এই শয়তান তো ছিলই, তার উপর বিপদ বাড়াতে সামনে থেকে একটা ট্রেনও আসতে শুরু করলো। এবার জ্যাক ভয়ে জমে গেল। গাড়ির গতিও এত ছিল না যে সে তাড়াতাড়ি সুড়ঙ্গ থেকে বের হতে পারবে। ভাগ্য ভালো যে সারার শক্তি তাদের সাথে ছিল। সারা তার শক্তি দিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল। ট্রেনের সাথে ধাক্কা লাগার কয়েক সেকেন্ডের আগেই জ্যাক গাড়িটা বাইরে বের করে নিল এবং ট্রেনটা সোজা গিয়ে সেই প্রাণীর স্পেসশিপে ধাক্কা মারলো। সুড়ঙ্গের ভেতরে এক প্রচন্ড বিস্ফোরণ হলো আর সেই প্রাণীটা সেখানেই ধ্বংস হয়ে গেল। জ্যাক
জ্যাক সে তার সারাকে নিরাপদে বিপদ থেকে বের করে আনলো। কিন্তু এবার জ্যাকের মাথা গরম হয়ে গিয়েছিল। সে রেগে গিয়ে জিজ্ঞেস করলো, তোমরা আসলে কে, আর এই কালো ষাঁড়ের মতো প্রাণীটা কে ছিল যে তোমাদের মারতে চেয়েছিল? সারা শান্তভাবে জ্যাককে বোঝালো, ও ছিল সাইফোন, একজন ঘাতক। ওর জন্মই হয়েছে শত্রুদের খতম করার জন্য, আর এই মুহূর্তে আমরাই ওর শত্রু। জ্যাক জিজ্ঞেস করলো, কিন্তু তোমাদের সাথে ওর কিসের শত্রুতা? সারা বলল, আমাদের ওই মূল্যবান জিনিসটা ওর চাই, যার জন্য আমরা এখানে এসেছিলাম। আসলে জ্যাক, আমরা এই গ্রহের নই, আমরা অন্য একটা গ্রহ থেকে এসেছি। এটা শুনে জ্যাক হেসে ফেললো আর বলল, আমাকে কি বোকা পেয়েছো? তোমরা বলতে চাইছো তোমরা এলিয়েন? আমি কি মানুষ আর এলিয়েনের মধ্যে পার্থক্য বুঝি না? এলিয়েন তো সবুজ রঙের হয়, বড় মাথা আর বড় বড় চোখওয়ালা, যেমন থানোস বা গ্যালাক্টাস। জ্যাক যখন এসব বলছিল তখনই সারা তার শক্তি দিয়ে গাড়িতে থাকা জিনিসগুলোকে হাওয়ায় ভাসিয়ে দিল। জ্যাকের মুখ হাঁ হয়ে গেল। সারা বলল, আমি জিনিসপত্র নিজের মন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের গ্রহে সবাই এটা করতে পারে। আমাদের গ্রহটাও একদম তোমাদের মতোই, আর আমরাও দেখতে তোমাদের মতোই। পার্থক্য শুধু এটাই যে আমরা আমাদের মস্তিষ্কের 100% ক্ষমতা ব্যবহার করতে শিখেছি, তাই আমাদের মধ্যে কিছু বিশেষ শক্তি তৈরি হয়েছে। জ্যাক নিজের চোখে যা দেখছিল তা বিশ্বাস করতে পারছিল না। সারা বলতে লাগলো, জ্যাক, আমরা এখানে আমাদের জিনিসটা নিতে এসেছিলাম, কিন্তু যারা হাইওয়েতে আমাদের পিছু নিয়েছিল তারা আমাদের স্পেসশিপটা দখল করে নিয়েছে। যদি আমরা তাদের থেকে আমাদের শিপটা ফেরত নিয়ে নিজেদের গ্রহে ফিরে না যাই, তাহলে তোমাদের এই গ্রহের উপর অনেক বড় বিপদ নেমে আসবে। তাই জ্যাক, আমাদের সাহায্য করো, যেভাবেই হোক আমাদের শিপ পর্যন্ত পৌঁছে দাও। জ্যাক কি করবে বুঝে উঠতে পারছিল না। এমন কঠিন সময় তার একজনের কথা মনে পড়ল, ডক্টর অ্যালেক্স ফ্রিডম্যান, সেই বিজ্ঞানী যাকে সে প্ল্যানেট হলিউড হোটেলে নামিয়েছিল এবং আজ যার সেখানে সেমিনার ছিল। জ্যাক সারা আর শেদকে নিয়ে তখনই প্ল্যানেট হলিউডের দিকে রওনা দিল। অন্যদিকে সেই ঘাতক সাইফোন তখনও মরেনি। ট্রেনের ধাক্কায় সে শুধু আহত হয়েছিল। সে নিজের বর্মটা মেরামত করে আবার সে তার সারার খোঁজে বেরিয়ে পড়ল। এদিকে জ্যাক অ্যালেক্সের সেমিনারে পৌঁছে অ্যালেক্সের সাথে সে আর সারার পরিচয় করিয়ে দিল। বাচ্চা দুটি তাদের শক্তি দিয়ে অ্যালেক্সকে চমকে দিল। অ্যালেক্স এলিয়েনদের নিজের সামনে দেখে অবাক তো হলোই, সাথে ভয়ও পেল যে যদি ওরা ভুল হাতে পড়ে যায় তাহলে তাদের পরিণতি খুবই খারাপ হবে। সে বলল, বাচ্চারা, তোমরা নিজেদের জীবন বিপদে ফেলে এখানে কেন এসেছো, আর তোমাদের বাড়ি কোন গ্রহে? এবার সে উত্তেজনায় ফেটে পড়ল। সারা একটা গ্রহের দিকে ইশারা করে বলল, এটাই আমাদের গ্রহ, তোমাদের গ্রহ থেকে 3000 আলোকবর্ষ দূরে। অ্যালেক্স জিজ্ঞেস করলো, তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি? সারা বলল, আমাদের গ্রহটা মরে যাচ্ছে। হাজার হাজার বছরের অবহেলা আর দূষণের কারণে আমাদের বাতাস এতটাই বিষাক্ত হয়ে গেছে যে সেখানে শ্বাস নেওয়া আর সম্ভব নয়। আমাদের বাবা মা বিজ্ঞানী, তারা যে কোনো মূল্যে তাদের গ্রহকে বাঁচাতে চেয়েছিলেন, আবার সবুজ করে তুলতে চেয়েছিলেন। তখনই তারা তোমাদের এই গ্রহের খোঁজ পান। এখানকার পরিবেশ একদম আমাদের গ্রহের মতো, যদিও এখানেও জলবায়ু পরিবর্তন শুরু হয়েছে, বাতাস খারাপ হচ্ছে, কিন্তু আমাদের বাবা মায়ের আশা ছিল যে এখান থেকে তারা এমন কোনো সমাধান খুঁজে পাবেন যাতে আমাদের গ্রহ আবার সবুজ হয়ে উঠতে পারে। তারা অনেকদিন ধরে এখানে আসা যাওয়া করতেন। এই পরিত্যক্ত বাড়ির ভেতরেই বায়োল্যাবটা তারাই বানিয়েছিলেন। কিন্তু সময় যত গড়ালো পরিস্থিতি আরো খারাপ হতে থাকলো। আমাদের লোকেদের মধ্যে বিলুপ্ত হয়ে যাওয়ার ভয় বাড়তে লাগলো। আর তারপর একদিন যখন আমাদের নেতারা তোমাদের এই গ্রহের কথা জানতে পারলো, তখন তাদের মাথায় এক ভয়ানক বুদ্ধি জন্মালো, নিজেদের গ্রহ বাঁচানোর বদলে তোমাদের গ্রহ দখল করে নেওয়ার। এটা শুনে জ্যাক অবাক হয়ে বলল, তার মানে তোমাদের লোকেরা আমাদের গ্রহে হামলা করতে চলেছে, আর তোমরা চাইছো যে আমরা আমাদের গ্রহের ধ্বংসের কাজে তোমাদের সাহায্য করি? সারা বলল, না, একদমই তা নয়। আমাদের বেশিরভাগ মানুষই এই পরিকল্পনার বিরুদ্ধে। আমাদের বাবা মাও এর বিরুদ্ধে ছিলেন। তারা এখানে তাদের বায়োল্যাবে যে পরীক্ষা করেছিলেন একটা অনুর্বর মরুভূমিতে সবুজ ফসল ফলিয়ে, সেটা সফল হয়েছিল। এতে তারা নিশ্চিত হয়েছিলেন যে আমাদের গ্রহের শুকিয়ে যাওয়া গাছপালাও আবার জীবিত হতে পারে এবং আমাদের দূষিত বাতাসও আবার শুদ্ধ হতে পারে। অর্থাৎ যুদ্ধের কোনো প্রয়োজন নেই, অন্য কোনো গ্রহ দখলেরও দরকার নেই। অ্যালেক্স জিজ্ঞেস করলো, তাহলে সমস্যাটা কোথায়? সারা গম্ভীর হয়ে বলল, সমস্যা হলো আমাদের সেনাবাহিনী। তাদের এখন আর বিজ্ঞানের উপর কোনো ভরসা নেই। তাদের কাছে সমস্যা সমাধানের চেয়ে তোমাদের গ্রহ দখল করে নেওয়াটা বেশি সহজ মনে হচ্ছে। তারা যে কোনো মূল্যেই পৃথিবী দখল করতে চায়। এমনকি তারা আমাদের বাবা মাকেও বন্দী করে রেখেছে যাতে তারা তাদের পথে বাধা না হয়ে দাঁড়ায়। এই কারণেই আমাদের এখানে আসতে হয়েছে, আমাদের বাবা মায়ের গবেষণার তথ্যগুলো নিয়ে নিরাপদে আমাদের গ্রহে পৌঁছে দেওয়ার জন্য। এই ডিভাইসে সেই তথ্য আছে যা প্রমাণ করে যে আমাদের গ্রহকেও বাঁচানো সম্ভব। কিন্তু যদি আমরা সময় মতো আমাদের গ্রহে না পৌঁছাই এবং এই তথ্য আমাদের নেতাদের কাছে পৌঁছে দিতে না পারি, তাহলে তারা তোমাদের পৃথিবীর উপরে হামলা করে দেবে। তাই জ্যাক, অ্যালেক্স, আমাদের স্পেসশিপ পর্যন্ত পৌঁছানোটা খুবই জরুরি। এই কথা শুনে অ্যালেক্স চিন্তায় পড়ে গেল। তখনই তার ডক্টর হার্লিনের কথা মনে পড়ল, যিনি একজন লেখক এবং ইউএফও এলিয়েনদের প্রমাণ খোঁজা যার পেশা ছিল। সে প্রায় সরকারের গোপন কার্যকলাপের উপর নজর রাখত।
অ্যালেক্স, জ্যাক, সারা আর শেথকে নিয়ে তখনই হার্লিনের কাছে পৌঁছালো। হার্লিন তাদের কথা শুনে বুঝে গেল যে ব্যাপারটা কতটা গুরুতর। সে জানালো যে সে তার সারার স্পেসশিপটা বেশ বড় ছিল এবং ওটাকে শুধু একটাই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, টপ সিক্রেট ফ্যাসিলিটি উইস মাউন্টেন। এর সাথে হার্লিন এটাও সাবধান করে দিল যে উইস মাউন্টেনের নিরাপত্তা এতটাই কঠোর যে সেখানে একটা পাখিও ঢুকতে পারে না, তাই সেই স্পেসশিপ পর্যন্ত পৌঁছানো প্রায় অসম্ভব। কিন্তু প্রশ্নটা ছিল পৃথিবীকে বাঁচানোর, তাই জ্যাক আর অ্যালেক্স সারা আর শেথকে সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু তখনই 3 দিক থেকে বিপদ তাদের উপরে ঝড়ের মতো আসতে পড়লো। সেই ঘাতক সাইফোন, হেনরি আর উলুফের লোকেরা তিনজনেই একসাথে জ্যাক, সারা আর শেথকে ধরতে চলে এলো। জ্যাক আবার উলুফের লোকদেরকে পেটালো। সারাও তার শক্তি দিয়ে সাইফোনকে ধরাশায়ী করে দিল, কিন্তু হেনরি তার দল নিয়ে তাদের পেছনে হাত ধুয়ে পড়েছিল। শেষ পর্যন্ত জ্যাক, সারা, শেথ আর অ্যালেক্স তাদেরও ধোঁকা দিয়ে অ্যালেক্সের বন্ধু হার্লিনের ট্রাক নিয়ে পালিয়ে গেল। এক লম্বা সফরের পর তারা উইস মাউন্টেনে পৌঁছালো। তারা দেখলো একটা উঁচু পাহাড় যার উপরে সেই টপ সিক্রেট ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে, কিন্তু নিরাপত্তা এতটাই করা ছিল যে ভেতরে ঢোকা অসম্ভব ছিল। জ্যাক টেরও পেল না কখন তারা নজরদারির ক্যামেরার আওতায় চলে এসেছে। চোখের পলকে সারা আর শেথের ঘাড়ে ডাট এসে লাগলো, যার ফলে তারা অজ্ঞান হয়ে গেল। পরের মুহূর্তেই কিছু সৈন্য জ্যাক আর অ্যালেক্সকেও ধরে ফেললো। সৈন্যরা হেনরির লোকই ছিল। হেনরি সেখানে এসে জ্যাককে বলল, জ্যাক ব্রুনো, সরকারি কাজে নাক গলানোর শাস্তি কি জানো তো? ভাগ্য ভালো যে আমরা তোমাকে গুলি করিনি। এখন তোমার বন্ধুকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। অ্যালেক্স জানতো যে এই ফ্যাসিলিটিতে সারা আর শেথের শরীর কেটে তাদের উপর গবেষণা করা হবে। সে হেনরিকে বোঝানোর চেষ্টা করলো, স্যার আমাদের কথা বিশ্বাস করুন, ওই বাচ্চাদের তাদের স্পেসশিপে নিয়ে যেতে দিন। ওরা খারাপ এলিয়েন না, বরং এই পৃথিবীকে বাঁচাতে এসেছে। আপনি ওদের উপর অধিকার ফলাতে পারেন না। বিশ্বাস করুন, আমাদের পৃথিবীর ভবিষ্যৎ ওদেরই হাতে। কিন্তু হেনরি কঠোরভাবে বলল, ডক্টর আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওই এলিয়েনরা আমেরিকার মাটিতে এসেছে, সেটাও কোনো অনুমতি ছাড়া, তাই ওদের উপর আমার পুরো অধিকার আছে। আমরা ওদের সাথে যা খুশি করতে পারি। আর তোমার পৃথিবী বিপদে আছে মার্কা গল্পের কথা যদি বলো, তাহলে ওসব আমার উপর কাজ করবে না, কারণ আমি জানি তুমি একজন ব্যর্থ বিজ্ঞানী। এই ধরনের বাজে অজুহাতের জন্যই তোমাকে অনেক বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়া হয়েছে। এখন এখান থেকেও বেরিয়ে যাও, না হলে পরের বার তোমাদের দুজনকেই জেলে পৌঁছতে হবে। তখনই জ্যাক বলল, অ্যালেক্স উনি ঠিকই বলেছেন, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ আমি জেলে যেতে চাই না। অ্যালেক্স জ্যাকের কাছ থেকে এমন কথা শোনার আশা করেনি। সে রেগে গিয়ে চুপ করে রইল। দুজন সৈন্য জ্যাক আর অ্যালেক্সকে এলাকা থেকে দূরে নিয়ে যেতে লাগলো, কিন্তু সুযোগ পেতে জ্যাক হঠাৎ করে তাদের উপরে হামলা করে তাদের গাড়িটা দখল করে নিল। আসলে পুরোটাই জ্যাকের চাল ছিল। সে হেনরির কাছ থেকে পালাতে চেয়েছিল, কিন্তু সারা আর শেথকে সে কোনো মতেই মরতে দিতে পারত না। এটা জেনে অ্যালেক্স স্বস্তির নিঃশ্বাস ফেললো। জ্যাক আর অ্যালেক্স একটা একজস্ট টানেলের মাধ্যমে লুকিয়ে ফ্যাসিলিটির ভেতরে ঢুকে পড়লো। ভেতরের দৃশ্য দেখে দুজনেই থমকে গেল। হেনরি তার ল্যাবে ছিল এবং সে তার সারার শরীর কাটতে যাচ্ছিল যাতে তাদের শক্তির রহস্য জানতে পারে, কিন্তু ল্যাবটা চারিদিক থেকে নিরাপত্তা দিয়ে ঘেরা ছিল। এমন অবস্থায় তাদের বাঁচানো প্রায় অসম্ভব মনে হচ্ছিল। তখনই ফ্যাসিলিটিতে হঠাৎ একটা বিস্ফোরণ হলো। পরের মুহূর্তেই চারিদিকে অ্যালার্ম বাজতে শুরু করলো এবং সমস্ত নিরাপত্তা বাহিনী সেই ঘটনাস্থলের দিকেই ছুটে আসলো। আসলে ঘাতক সাইফোন, সে তার সারার পিছু করতে করতে ফ্যাসিলিটির ভেতরে ঢুকে পড়েছিল এবং তার পথে আসা সমস্ত লোককে মেরে ফেলেছিল। কোনো দেওয়াল বা দরজায় তাকে আটকাতে পারেনি। কিন্তু সাইফোনের দৌলতে জ্যাক আর অ্যালেক্স ল্যাবে ঢোকার সুযোগ পেয়ে গেল। তারা ল্যাবে ঢুকে সেখানে থাকা ডাক্তারদের পিটিয়ে শেথ আর সারাকে মুক্ত করলো। সারা আর শেথ জ্যাক আর অ্যালেক্সকে সেখানে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা সবাই সেখান থেকে পালিয়ে একটা বড় ঘরে পৌঁছালো, যেখানে তারা তাদের অত্যাধুনিক স্পেসশিপটা দেখতে পেল। কিন্তু স্পেসশিপের চারপাশে বিজ্ঞানীরা ভিড় করে সেটার পরীক্ষা নিরীক্ষা করছিল। এমন অবস্থায় শিপে ঢোকা অসম্ভব ছিল। অন্যদিকে হেনরিও তাদের পালানোর খবর পেয়ে গিয়েছিল এবং সেও তার সঙ্গীদের নিয়ে শিপের দিকে আসছিল। তখনই অ্যালেক্সের মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা ল্যাবে কোট পরে বিজ্ঞানীদের কাছে গিয়ে চিৎকার করে বলল যে ফ্যাসিলিটিতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে এবং হেনরির আদেশ যত তাড়াতাড়ি সম্ভব ফ্যাসিলিটি খালি করে দিতে হবে। বিজ্ঞানীরা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। তখন সে তার সারার রাস্তা পরিষ্কার ছিল। তারা তাদের শিপটা চালু করে দিল, কিন্তু তারা ভেতরে ঢোকার আগেই হেনরি তার দলবল নিয়ে সেখানে এসে হাজির হলো এবং চারিদিক থেকে তাদের বন্দুকের নিশানায় নিয়ে নিল। এবার পালানোর কোনো উপায় ছিল না। জ্যাক একে একে হেনরির কাছে মিনতি করলো, এদের যেতে দিন, এরা শুধু বাচ্চা। কিন্তু যেদি হেনরি কিছুই শুনল না। সে কোনো কিছু না ভেবেই গুলি চালানোর আদেশ দিয়ে দিল। সৈন্যরা গুলির বৃষ্টি শুরু করে দিল। ভাগ্য ভালো যে সারা আর শেথ সাথে ছিল। তারা তাদের শক্তি দিয়ে সমস্ত গুলিকে শূন্যে থামিয়ে দিল। একটা গুলিও তাদের ছুটতে পারল না। জ্যাক আর অ্যালেক্সের ধরে প্রাণ ফিরে এলো। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই পেছন থেকে একটা বিস্ফোরণ হলো। দেওয়াল ভেঙে সাইফোন ভেতরে ঢুকে পড়ল। হেনরি তখনও ভুল ভাবছিল যে সাইফোন সারা আর শেথেরই সঙ্গী। হেনরির আদেশে তারা সৈন্যরা সাইফোনের উপরেই হামলা করতে লাগলো। এই সুযোগে জ্যাক, সারা
সারা, শ্বেত আর অ্যালেক্স শিপে চড়ে বসলো। শ্বেত আর সারা শিপ স্টার্ট করলো এবং সাইফনকে ধাক্কা মারতে মারতে অবশেষে ফ্যাসিলিটি থেকে বেরিয়ে গেল। হেনরি শুধু হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। শিপের ভেতরে থাকা চারজনের খুশির কোনো ঠিকানা ছিল না। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার স্বস্তি তাদের মুখে স্পষ্ট ফুটে উঠেছিল। কিন্তু তখনই শিপটা টলতে শুরু করলো। শ্বেত দেখলো শিপের এয়ারলক জ্যাম হয়ে গেছে, হয়তো কিছু একটা আটকে আছে। জ্যাক এয়ারলকের দিকে গিয়ে দেখলো সেটা বন্ধ। তখনই পেছন থেকে কেউ তাকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দিল। সে আর কেউ নয়, সাইফন ছিল, যে শিপে ঝুলে ভেতরে ঢুকে পড়েছিল। সাইফন জ্যাককে পেটাতে লাগলো। জ্যাক তার শক্তির সামনে টিকতে পারছিল না। এই হট্টগোলে শিপের ভারসাম্য নষ্ট হচ্ছিল। সে তখন অ্যালেক্সকে সারার সাথে মিলে শিপ সামলাতে বলল এবং নিজে এয়ারলকের দিকে গেল। সেখানে জ্যাক সাইফনের মুখোশটা টেনে খুলে ফেললো এবং তার ভয়ানক চেহারা দেখলো। সাইফন আসলে একটা জৈব অস্ত্র ছিল, যা বানানোই হয়েছিল শুধু শত্রুকে শেষ করার জন্য। জ্যাকও তার হাতে মরতে বসেছিল। সাইফন জ্যাকের গলা টিপে ধরে এবং তাকে জ্বলন্ত ইঞ্জিনের দিকে ছুঁড়ে ফেলতে যাবে। ঠিক তখনই শ্বেত সেখানে চলে আসে। সে সাইফনের হেলমেটটা দিয়ে ওর মাথায় মারলো আর জ্যাক ওর পায়ে হামলা করে ওকে জ্বলন্ত ইঞ্জিনে ছুঁড়ে ফেলে দিল। অবশেষে সাইফনের খেলা শেষ হলো। সাইফনের সাথে যুদ্ধ শেষ হওয়ার পর সারা আর শ্বেত জ্যাক আর অ্যালেক্সকে একটা নিরাপদ জায়গায় নামিয়ে দিল। সারা একটা মেয়ের মতো জ্যাককে জড়িয়ে ধরলো। সে জ্যাককে ধন্যবাদ জানিয়ে তাকে মাইন্ড রিডিং বা মন পড়ার শক্তি উপহার দিল। জ্যাকও বাচ্চাদের মতো সারা আর শ্বেতকে বিদায় জানালো এবং তারা দুজন চিরদিনের জন্য তাদের গ্রহে ফিরে গেল, এই ভরসা দিয়ে যে তারা পৃথিবীতে কখনো হামলা হতে দেবে না আর জ্যাকের যখনই তাদের প্রয়োজন হবে তারা অবশ্যই ফিরে আসবে। জ্যাক আর অ্যালেক্সের উৎসাহের সাথে আকাশের দিকে তাকিয়ে রইল। আর এভাবেই এই সিনেমার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।